জয় শ্রীরাম, নমস্কার। আমি রোহিত রাজপুত, আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলে। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আরাবুল ইসলাম। আপনারা থাম্বনেলে নিশ্চয়ই দেখে নিয়েছেন তার ছবি এবং সেই টপিকটি। তো আরাবুল ইসলাম কে ছিলেন, আরাবুল ইসলাম কেন আইএসএফ জয়েন করেছিলেন, আরাবুল ইসলাম কেন এখন আবার আইএসএফকে ছেড়ে টিএমসি জয়েন করেছে, এই বিষয়েই আমাদের এই বিশ্লেষণটা আজকে। তো আশা করি আপনাদের এই ভিডিওটি পছন্দ হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই একটি কমেন্ট আপনার এই ভিডিওর উপর মন্তব্যে করে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক এই ভিডিও। সবার আগে আপনাদেরকে জানতে হবে যে আইএসএফকে ছেড়ে কেন আরাবুল ইসলাম টিএমসিতে যোগ দিচ্ছে। এটার কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কারণ হতে পারে। এর একটি প্রধান কারণ বিশ্লেষকরা বলছেন যে আইএসএফ তাকে ক্যানিং ইস্ট, ক্যানিং পূর্ব, যেটি সাউথ 24 পরগনার একটি বিধানসভা, সেখানে বিধানসভায় তাকে ক্যান্ডিডেট হিসেবে রেখেছিল। কিন্তু যেহেতু তার পলিটিক্যাল কানেকশন, নেটওয়ার্ক সব কিছুই ভাঙ্গরের মধ্যে অবস্থিত, তাই সেই জন্য হয়তো তার সেখানে জিতে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। অর্থাৎ বিষয়টি হচ্ছে যে ভাঙ্গর যেই জেলা, যেই সাউথ 24 পরগনায় ভাঙ্গরকে একদম এপিসেন্টার বলা হয়, সেই ভাঙ্গরেই আরাবুল ইসলাম, যেখানকার দাপুটে নেতা, ওকে টিকিট দেওয়া হয়নি। তার জন্য তার হেরে যাওয়া, এবং এই হেরে যাওয়ার থেকেই উঠেছে সেই মনের কামনা যে পার্টি ছাড়তে হবে, এই পার্টিতে তার ভবিষ্যৎ নেই। তাই বিশ্লেষকরা বিবেচনা করছেন। তো সবার প্রথমে ব্যাপারটা হচ্ছে যে 21শে আগস্ট আরাবুল ইসলাম আইএসএফকে ছাড়ে। এটা আপনারা নিশ্চয়ই খবর পেয়েছেন যে 21শে আগস্ট আরাবুল ইসলাম ছেড়ে দিয়েছে আইএসএফকে। কিন্তু মজার ব্যাপারটা কি, মজার ব্যাপারটা হচ্ছে যে আইএসএফ ছাড়ার একদিন পরেই তার গাড়িতে বোম দিয়ে হামলা হয়। তার গাড়িতে বোম দিয়ে হামলা করা হয় এবং তার এই গাড়ির উপরে যে বোমটা মারা হয় আর এখনো পর্যন্ত কোনো খবর আসেনি যে কেউ ধরা পড়েছে কিনা, যতক্ষণ আমরা এই ভিডিওটা রেকর্ড করছি। অর্থাৎ আরাবুল ইসলামের আইএসএফ ছাড়া এবং তার গাড়িতে বোম পড়া, এটার মধ্যেই কোনো সম্পর্ক রয়েছে, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে উঠতে পারে আপনাদের কাছে। তো চলুন শুরু করা যাক আরাবুল ইসলামের পরিচয় নিয়ে। তো আরাবুল ইসলাম কে ছিলেন? আরাবুল ইসলাম একটি ভাঙ্গরের দাপুটে নেতা। 2006 সালে তিনি প্রথম এমএলএ হয়েছিলেন এই এলাকা থেকে, 2006 সালে। তো সেই ভাঙ্গরে 2006 সালে জিতার পর থেকে তার নেটওয়ার্ক এতটা স্ট্রংলি বিল্ড হয়ে যায়, স্ট্রংলি তাদের উপর লোকেরা ভরসা করে যে তিনি পর এমএলএ হতে থাকেন ওখানে। তার দাপট এখনো পর্যন্ত ওখানে এতটা মানা হয় যে নওশাদ সিদ্দিকী, যে এখনকার এমএলএ ওখানের, সেই নওশাদ সিদ্দিকীর পরে সবাই এক ডাকে আরাবুল ইসলামকে চিনতে পারে। এটাই হচ্ছে তার দাপটের কথা। এবং তার খুবই ভালো সম্পর্ক ছিল আগে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির সঙ্গে, এটাও প্রমাণ পাওয়া যায় অনেক ক্ষেত্রে। তো আরাবুল ইসলাম তো ভাঙ্গরের একটা ঐতিহাসিক অধ্যায়, কেন কি তিনি এতবার এমএলএ ছিলেন ওখান থেকে। কিন্তু এখানে একটি ব্যাপারও রয়েছে। যখনকার তিনি আরাবুল ইসলাম যখনকার ভাঙ্গরের মধ্যে এমএলএ ছিলেন, তখন কিন্তু ধীরে ধীরে করে তার সঙ্গে সেই দলের কিছু অন্য নেতার সংবাদ বিবাদ, ইসলামে এই টিএমসির সঙ্গে ঝামেলা হতে থাকে। তখন হঠাৎ করে আইএসএফ এন্ট্রি নেয়। আইএসএফ, আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকীর এই দল হঠাৎ করে এন্ট্রি নেয় এই ভাঙ্গরের পলিটিক্সে। তারপরে 2021 সালে হয় ক্ষমতার পালাবদল। 2021 সালে ক্ষমতার পালাবদল হয় এবং সেখানকার নতুন এমএলএ হন নওশাদ সিদ্দিকী আইএসএফ এর। অর্থাৎ যখন থেকে টিএমসির সঙ্গে আরাবুল ইসলামের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে, সেই জায়গাটাকে ক্যাপচার করে নেয় এই এমএলএটি, যে এমএলএটি হচ্ছে আইএসএফ এর। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে এত দাপুটের নেতা আরাবুল ইসলাম, তার এই হঠাৎ করে এই অবস্থা হলো কেন? এর কিছু কারণ থাকতেই পারে। যেমন একটি দল যদি শুধুমাত্র একটি জায়গায় রাজত্বই করে আর সেখানে কোনো ডেভেলপমেন্ট না করে, তাহলে সেই ক্ষেত্রে তো তার ক্ষতি হবেই ওই লোকসভায় বা বিধানসভায়। সেটা একটা কারণ হতে পারে। এছাড়াও 2024 সালে একটি আইএসএফ এর কর্মীকে খুন করার
জন্য তাকে জেলে পুরে দেওয়া হয়। এটা কিন্তু একটা বলতে পারেন একটা রিউমর যে তার খুনের মামলায় আরাবুল ইসলামকেই কিন্তু দোষী সাব্যস্ত করা হয়। এটাই কিন্তু সত্যি কথা। কিন্তু এরপরে আসে টুইস্টটা, যে 2026-এর বিধানসভার আগে, 2026 সালের যে বিধানসভা হবে তার ঠিক এক মাস আগে, অর্থাৎ 19 মার্চ 2026 সালে আরাবুল ইসলাম আইএসএফ জয়েন করে নেন। এটা হচ্ছে টিএমসির লোকেদের জন্য একটা বড় সেটব্যাক ছিল। কেন কি আইএসএফ এর যদি মোকাবেলা কেউ করতে পারতো ভাঙড়ে, তাহলে সেটা শুধুমাত্র আরাবুল ইসলামই ছিলেন। কিন্তু তিনি যখন আইএসএফ এ যোগ দেন, তখন হঠাৎ করে সেখানকার খেলা বদল হয়ে যায় এবং তৃণমূলের এক ধাক্কায় একটি বড় সাপোর্ট তাদের হাত থেকে চলে যায়। 19 মার্চ তিনি জয়েন করেন এবং নিজের হাতে আইএসএফ এর পতাকা নিয়ে। ইসলাম কিন্তু আগের থেকেই ভাঙড়কেই টার্গেট করছিলেন, যাতে উনি ভাঙড়ে নতুন করে আবার নিজের সম্পর্ক তৈরি করবেন, নতুন করে ওখানে লড়বেন। কিন্তু এখানে একটা টুইস্ট চলে আসে আবার, কিন্তু এবার টুইস্টটা আইএসএফ এর থেকে, যে আইএসএফ ভাঙড় থেকে নয়, আইএসএফ আরাবুলকে ওনাকে ক্যানিং ইস্ট থেকে ফিল্ড করে বিধানসভা নির্বাচনে। অর্থাৎ এটা কি আদর্শগত জোট ছিল নাকি একটা ইলেকট্রিক্যাল আইএসএফ জয়েন করার পরে আরাবুলকে ক্যানিং ইস্ট থেকে নামানো হয় বিধানসভা নির্বাচনে। হ্যাঁ, যার প্রত্যাশা ছিল সেটা কিন্তু হয়নি। এইটাই প্রমাণ করতে পারে যে এটা কি আদর্শগত জোট আদৌ ছিল নাকি এটা জাস্ট একটা মানে নির্বাচনের অঙ্ক কষা আর কি, সেই ব্যাপারটা ছিল। যাই হোক, সেইটিও অনেক বাদ পিতন্ত হয়, কিন্তু মামলা তখন ধাপাচাপা হয়ে যায়। কিন্তু ঘটনা এখন আরও ধীরে ধীরে মজাদার হতে শুরু হয়। কোন দিক থেকে মজাদার বলছে? এই কারণেই, কারণ এদের জন্য অনেক লোকের কিন্তু মানে ক্ষতিও হয়েছে, সেটা আপনারা জানেন। আমি জাস্ট কাউকে টার্গেট করছি না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে ভাঙড় কিন্তু খুবই একটা সেন্সিটিভ এলাকা, ওখানে খুব সহজেই বোম ধরা দিয়ে যায় বা কোনো বন্দুক পাওয়া যায়। তো এগুলা কিন্তু একটা সাধারণ পরিবেশের জন্য না, সেজন্য এটা একটা আমি বলছি ওইভাবে। তো ক্যানিং ইস্ট যেই জায়গার থেকে ওনাকে নামানো হয়েছিল, সেখানে কিন্তু উনি হেরে যান। অর্থাৎ ভাঙড় থেকে তো তিনি চলেই গেলেন, ক্যানিং ইস্টের সিটও কিন্তু তিনি পেলেন না। যখনকার এই ঘটনাটা হয়, তারপরেই তার আইএসএফ এর থেকে বাক বিতণ্ডা শুরু হয়ে যায় ভিতরে ভিতরে। আপনারা নিশ্চয়ই জানেন 9 মে 2026 সালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হন শ্রী শুভেন্দু অধিকারী। তো শুভেন্দু অধিকারী 208টি সিট নিয়ে এই রাজ্যের ক্ষমতায় আসেন এবং আইএসএফ শুধুমাত্র ভাঙড়ের সিটকে সিকিউর করতে পারে। তাই কোথাও না কোথাও আরাবুল ইসলামের মনে সেই প্রশ্ন থাকতেই পারে যে কেনই বা আমি দল চেঞ্জ করতে গেলাম, কেনই বা আমি এই দলে এসে নিজেকে হারাতে গেলাম। সেটা আরাবুল ইসলাম কিন্তু চিন্তা করতেই পারেন, সেজন্য হয়তো ভিতরে ভিতরে তিনি ফুঁসছিলেন। তাই হঠাৎ করে এই কয়েকদিনের মধ্যে তিনি আইএসএফকে ডিকটেটরশিপের দ্বারা উদাহরণ দেন। তিনি কিন্তু নিশ্চিত এটা বলেন, এটা ওনার স্টেটমেন্ট দেওয়া, যে তিনি ডিকটেটরশিপ বলছেন আইএসএফ। এছাড়াও তিনি আইএসএফকে এক রাজতন্ত্র হিসাবেও কিন্তু একখা দেন, যেখানে তিনি আইএসএফ এর কেই দোষ দেন যে তারাই হচ্ছে ভাঙড়ের এই অশান্তিকর পরিবেশের সৃষ্টির কারণ আর কি। তো এটা হচ্ছে আরাবুলের ক্লেম ছিল সেখান থেকে ইসে হওয়ার পরে। তারপরে তিনি সংগঠন থেকেও খুনি নারাজ ছিলেন তার ইসেকে নিয়ে, কিন্তু নওশাদ সিদ্দিকী কিন্তু এই নিয়ে কিছু মন্তব্য করেননি। তারপরে তিনি পার্টি ছেড়ে দেন, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। পার্টি ছেড়ে দেওয়ার পরে তার বাড়ির উপরে কিন্তু বোম দিয়ে হামলা করা হয়। অর্থাৎ বোম দিয়ে হামলা হয়, পুলিশ ইনভেস্টিগেশন হয়, অনেকজন নিজের ইসের বলে, কিন্তু এর পরেটা কি হয়, এর পরেটা হচ্ছে খুবই মজাদার। এই ভিডিওটা একবার আপনারা একটু চেক করুন, ভাবুন একবার, দেখুন তাড়াতাড়ি। কি বুঝলেন তাহলে? আরাবুল ইসলাম ঋতব্রতর সঙ্গে দেখা করছে। হ্যাঁ, সেই ঋতব্রত যে এখন মেম্বার অফ অপোজিশন, মানে লিডার অফ অপোজিশন আর কি। অর্থাৎ সমীকরণটা বুঝুন, প্রথমে টিএমসি,
আইএসএফ আবার টিএমসি। আইএসএফে তার সঙ্গে ভালো কাজ হয়নি সেটা উনি দাবি করেন, এরপর তিনি আবার টিএমসি জয়েন করেন। তাহলে অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে তিনি কি আবার টিএমসি অফিসিয়ালি জয়েন করছেন, কিন্তু কোন টিএমসি? ঋতব্রত টিএমসি নাকি মমতা ব্যানার্জির টিএমসি? সম্ভবত, যেহেতু এই ভিডিওটা প্রমাণ করছে তিনি ঋতব্রতর সঙ্গে দেখা করছিলেন, সম্ভবত তিনি ঋতব্রত টিএমসিটাকে জয়েন করবেন বলে আশা জানাচ্ছেন সবাই। তাই এটা হচ্ছে একটা পলিটিক্যাল নেটওয়ার্কের রিগেইনিংও হতে পারে, একটা স্ট্র্যাটেজিও হতে পারে, এটা একটা ব্যাপার হতে পারে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ওটাই যে এটা কি শুধু আরাবুলের কাহিনী ছিল? না, এটা কিন্তু ভাঙ্গরেরও কাহিনী। ভাঙ্গর কিন্তু অনেক উত্তপ্ত হয়ে উঠছে এই পলিটিক্যাল ক্ল্যাশেসের জন্য। যেমন নওশাদ সিদ্দিকী তো উনি এমএলএ রয়েছেনই, তারপরে টিএমসির লোকাল অর্গানাইজেশন রয়েছে, বিজেপির একটা নতুন ধরে প্রভাব পড়েছে, যেহেতু পুরো অল বেঙ্গলে তাদের ইসে আছে, বিজেপি একটা ক্ষমতা তারা ইসে প্রকাশ করার চেষ্টা করছে, আরাবুলের নেটওয়ার্ক রয়েছে, আইএসএফের আর লেফটের ডাইনামিকের ইলেকট্রাল যে আর কি নেটওয়ার্ক সেটা রয়েছে, আর পঞ্চায়েত লেভেল গেম তো রয়েছে, আপনারা জানেন। তাহলে আরাবুল ইসলামকে শুধু যদি আপনি একটা নেতা হিসেবে দেখেন তাহলে গল্পটা কিন্তু বসবে না। আর পুরনো তৃণমূলের শক্তি আর নতুন আইএসএফ, এই জোটে যে কে জিতে সেটাই কিন্তু একটা প্রশ্ন। কারণ ভাঙ্গর আগের থেকেই খুবই একটি ইনস্টেবল জায়গা পলিটিক্যাল দিক থেকে। তাই বিশ্লেষকরা এটাও আশঙ্কা করছেন যে আগামী দিনে যদি এই সিচুয়েশনটাকে ভালোভাবে হ্যান্ডেল না করা হয় তাহলে ক্ল্যাশেস আরও বাড়তে পারে, তাহলে আরও দাঙ্গা হতে পারে, অনেক অ্যারেস্টও হতে পারে, অনেকে আবার দাঙ্গা লাগানোর চেষ্টাও করতে পারে। তাই উত্তরটা এখন দেওয়া সম্ভব নয়, কিন্তু এটা সত্যি কথা যে আরাবুল ইসলামের এই জার্নিটা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং। যাই হোক, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা জানেন আপনাদের কি করতে হবে, আর যদি ভালো না লেগে থাকে তাও একটা ছোট ভাই হিসাবে আমাকে একটা ফিডব্যাক আপনারা অবশ্যই দিতে পারেন। তাহলে সবাইকে জয় শ্রীরাম, জয় বঙ্গভূমি, জয় মা কালী।